আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে আমিরুদ্দিন কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছো এবং সকলেই বুঝছি আমার বিগত যে ক্লাসগুলো ছিল, অর্থাৎ অডিও ক্লাস, আমি লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে পারিনি যে কোনো কারণবশত। ইনশাআল্লাহ আজকের পর থেকে আমি ক্লাসে উপস্থিত থাকবো। আশা করি প্রত্যেকটা স্টুডেন্টই আমাদের ক্লাসে উপস্থিত থেকে তারা তাদের পাঠদান কর্মসূচিটা চালিয়ে যাবে। যাই হোক, আমি কথা বাড়াবো না। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রফ, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, এবং আশা করি সকলেই আমার ক্লাস উপকৃত হবে এবং মনোযোগ সহকারে শুনবে। আমরা যেহেতু বিগত ক্লাসগুলোতে সমাজকর্মের সংজ্ঞা এবং সমাজকর্মের অন্যান্য বিষয়াবলী আমি মোটামুটি ধারণা দিয়েছি, আজকে আমি আর সেদিকে যাব না। আমি আজকে নতুন করে আরেকটি পাঠ শুরু করতে যাচ্ছি। আমাদের প্রথম অধ্যায়, সমাজকর্ম প্রথম পত্রের প্রথম অধ্যায়। আমরা আজকে পড়াবো সমাজকর্মের পরিধি, স্কোপ অফ সোশ্যাল ওয়ার্ক, অর্থাৎ সমাজকর্মের পরিধি সেটা সম্পর্কে আমরা জেনেছি। এখন সমাজকর্মের পরিধি, স্কোপ অফ সোশ্যাল ওয়ার্ক, আজকে এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসি যে সমাজকর্মের পরিধি হলো সমাজকর্মের প্রয়োগ ক্ষেত্র বা সমাজকর্ম অনুশীলন ক্ষেত্র, ফিল্ড অফ সোশ্যাল ওয়ার্ক, অর্থাৎ সমাজকর্মের কার্যাবলী সমাজে যত দূর পর্যন্ত বিস্তৃত, সমাজকর্মের পরিধি তত দূর পর্যন্ত বিস্তৃত। মানে কি, সমাজকর্মের কার্যাবলী সমাজের যত দূর পর্যন্ত বিস্তৃত, সমাজ পরিধি তত দূর পর্যন্ত বিস্তৃত। সমাজের মানুষের সাধারণ কার্যাবলী থেকে শুরু করে সামাজিক মূল্যবোধ, ধর্মীয় আচার অনুষ্ঠান এবং পরিবর্তন বিধানে সহায়তা প্রদানের ক্ষেত্রে সমাজকর্ম বহুমুখী কার্যাবলী গ্রহণ করে। সমাজকর্ম ব্যক্তি, দল, গোষ্ঠী, সমাজের মানুষ ভিন্ন ধর্মী নীতি ও বাস্তবায়নের জন্য গ্রহণ করতে হয় নতুন নতুন কর্মসূচি। তাহলে আমরা সমাজকর্মের মাধ্যমে কি ব্যক্তি, দল এবং গোষ্ঠী যেরকম সমস্যা আছে, অর্থাৎ সমাজে বিদ্যমান প্রত্যেকটা মানুষেরই বিভিন্ন রকম সমস্যা রয়েছে, ব্যক্তিগত পর্যায়ে, নয়তো দলগত, নয়তো গোষ্ঠীগত। এই সকল নানামুখী সমস্যাগুলোকে সমাধান করার জন্য মূলত সমাজকর্ম পরিধি। এইসব কর্মসূচি পরিচালনার জন্য সমাজকর্মীদের মাঝে বিভিন্ন পদবীর সৃষ্টি হয় সমাজকর্মীর বিভিন্ন শাখা। তাহলে সমাজকর্মের বিভিন্ন পরিধি, অর্থাৎ সমাজকর্মের যে সমাজকর্মী আছে এদের মধ্যে বিভিন্ন রকম পদ পদবীর সৃষ্টি হয়, এবং এই সমাজকর্মী বা সমাজকর্মের আবার বিভিন্ন শাখাও সৃষ্টি হয়। তো এইভাবে সমাজের প্রয়োজনের তাগিদে সমাজকর্মের কর্মপরিধি প্রসারিত হতে থাকে। সমাজকর্ম শুধু সমাজের সমস্যাগ্রস্ত মানুষের সমস্যা সমাধানে নিয়োজিত থাকে না, সমাজের মানুষ যাতে ভবিষ্যতে আবার সমস্যাগ্রস্ত হয়ে না পড়ে কিংবা সমস্যায় পতিত হলে নিজেরাই নিজেদের সমস্যা সমাধানে সক্ষম হতে পারে, সেই লক্ষ্যে সমাজকর্ম তার কার্যপদ্ধতি গ্রহণ করে। আর এই সবই সমাজকর্মের পরিধি। তাহলে আমরা সমাজকর্মের পরিধি সম্পর্কে কিছু একটা কনসেপ্ট অর্থাৎ ধারণা আমাদের আসলো। অর্থাৎ আমরা বুঝলাম যে সমাজকর্মটা এমনই একটা বিষয় যেখানে সমাজকর্মীগণ তাদের নিজের দক্ষতার মাধ্যমে, নিজেদের জ্ঞানের মাধ্যমে সমাজে নিয়োজিত প্রত্যেকটি মানুষ যারা সমস্যায় জর্জরিত তাদেরকে সমস্যাটা এমন ভাবে সমাধান করে থাকে মূলত যেন তারা নিজেরাই নিজেদের সমস্যা সমাধান করে থাকি, আর ভবিষ্যতে যেন কোনো সমস্যা সৃষ্টি না হয় সেই লক্ষ্যেও কাজ করে থাকি। এটাই মূলত সমাজকর্মের কার্য পদ্ধতি। এখন আসবো আমরা যে সমাজকর্মের
পরিধির ব্যাপক আলোচনা, অর্থাৎ সমাজকর্মের যে সকল পরিধিগুলা আছে সেইগুলোর একটা ব্যাপক আলোচনা আমরা করব। আমি প্রথমে আসি সামগ্রিক কল্যাণ। সামগ্রিক কল্যাণ, সামগ্রিক বলতে আমরা কি বুঝি? সামগ্রিক মানে সমগ্র, অর্থাৎ সমস্ত বিষয়। এখানে শারীরিক, মানসিক, আর্থিক, সামাজিক, সাংস্কৃতিক এইগুলা মিলাই হলো সামগ্রিক কল্যাণ। অর্থাৎ সমাজকর্ম একটি ব্যবহারিক সমাজবিজ্ঞান বলে শুধু জ্ঞান অর্জন করেই ক্ষান্ত হয় না, বরং অর্জিত জ্ঞানের সফল প্রয়োগ করে সমাজের সামগ্রিক কল্যাণ সাধন করে। সমাজকর্ম মানুষের শারীরিক, মানসিক, আর্থিক, সামাজিক এবং সাংস্কৃতিক জীবনের কল্যাণ সাধনের চেষ্টা করে। এটাই মূলত কি সমাজ কল্যাণের পরিধি। নাম্বার 2, সার্বজনীন কল্যাণ। এখন সার্বজনীন কি? অর্থাৎ সর্বজন, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ এবং জাত নির্বিশেষে যে কল্যাণ, সেটাই মূলত সার্বজনীন কল্যাণ। অর্থাৎ সমাজকর্ম জাতি, ধর্ম, বর্ণ এবং স্থানকাল নির্বিশেষে সকল মানুষের সার্বিক কল্যাণ সাধনে বদ্ধপরিকর। তাই সমাজকর্ম হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ধনী, গরিব, সাদা, কালো ব্যতিরেকে সবার কল্যাণ সাধনে প্রচেষ্টা গ্রহণ করে। নাম্বার 3, সামাজিক সমস্যার প্রতিকার ও প্রতিরোধ। শিল্পায়ন ও শহরায়ন এবং সামাজিক পরিবর্তনের ফলে জনসংখ্যা বৃদ্ধি, বেকারত্ব, ভিক্ষা বৃদ্ধি, মাদকাসক্তি, পুষ্টিহীনতা, স্বাস্থ্যহীনতা প্রভৃতি সমস্যার সমাধানে বিশৃঙ্খল করে তোলে এবং আর্থসামাজিক উন্নয়নের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সমাজকর্ম বিশেষজ্ঞগণ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সামাজিক সমস্যার কারণ ও প্রকৃতি কি সমস্যা ও সম্পর্কে অভিজ্ঞ কর্মসূচির নীতি নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়নে উল্লেখযোগ্য পরিধিভুক্ত। তাহলে সমাজকর্মের সমাজ এবং পরিকল্পনা, অর্থাৎ সমাজে বিভিন্ন রকম সামাজিক নীতি আছে, সেই নীতিগুলা এবং সেইগুলা পরিকল্পনা প্রণয়ন সমাজ কল্যাণে পরিধিভুক্ত। নাম্বার 5, সমাজ কল্যাণ কর্মসূচি। সামাজিক নীতিকে জনগণের জন্য সেবা উপযোগী করে তোলার জন্য বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়, যেমন শিশু কল্যাণ, যুব কল্যাণ, নারী কল্যাণ, স্বাস্থ্যসেবা ইত্যাদি। এইসব কর্মসূচির সুষ্ঠু ও কার্যকরী বাস্তবায়নে আধুনিক কল্যাণ কৌশলে অর্থাৎ ওয়েলফেয়ার স্ট্র্যাটেজি অভিজ্ঞ সমাজকর্মীগণ উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। আন্তর্জাতিক ও রাষ্ট্রীয় বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নে বর্তমানে সমাজকর্মীদের পেশাগত জ্ঞানের ব্যাপক ব্যবহার হচ্ছে। তাই সমাজ কল্যাণ কর্মসূচি সমাজকর্মের পরিধিভুক্ত। তাহলে সমাজ কল্যাণ কর্মসূচি, সমাজ কল্যাণ করতে যুব কল্যাণ, শিশু কল্যাণ, নারী কল্যাণ এবং স্বাস্থ্যসেবা প্রভৃতি, এগুলা হলো কি সমাজ কল্যাণের কর্মসূচি। আর এই সকল কর্মসূচিগুলি সমাজকর্মের পরিধিভুক্ত। নাম্বার 6, আর্থসামাজিক উন্নয়ন। সমাজ সার্বিক উন্নয়ন ব্যবস্থা হিসেবে যে কোনো সমষ্টির সামাজিক উন্নয়নে ব্যবহৃত হচ্ছে। সমষ্টি অধিক ক্ষমতার দেশসমূহে যথেষ্ট ফলপ্রসূতা অর্জন করেছে। নিজেদের সমস্যা চিহ্নিতকরণ এবং সম্পদের সুষ্ঠু ব্যবহার সম্পর্কিত সচেতনতা সৃষ্টি এবং আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান সমাজ
জনসমষ্টির উন্নয়ন এই ব্যবস্থা বিশেষ লক্ষ্য। তাহলে আর্থসামাজিক উন্নয়ন, আর্থসামাজিক উন্নয়ন নেই যে সকল বিষয়গুলো আছে এগুলো সমাজকর্মের কি পরিধিভুক্ত। তাহলে আমাদের কি করতে হবে, যেহেতু আমাদের সম্পদ কম, সেই সীমিত সম্পদের দ্বারা আমাদের অসীম সমস্যাগুলোকে সমাধান করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, এই সীমিত সম্পদের একটা সুষ্ঠু ব্যবহার করতে হবে। আর এই সুষ্ঠু ব্যবহারের মাধ্যমেই আমরা আর্থসামাজিক উন্নয়ন ঘটাতে পারি। তাছাড়া আমাদের আর্থিক ও কারিগরি যে সকল দ্বারা সমষ্টির উন্নয়ন করা সম্ভব। আমাদের কি করতে হবে, কারিগরি যে প্রশিক্ষণ সেগুলো আমাদের গ্রহণ করতে হবে। নাম্বার 7, মৌলিক মানবিক চাহিদা। এখন মৌলিক মানবিক চাহিদাটা মূলত কি, মৌলিক চাহিদাটা কি? অর্থাৎ আমরা যদি বলি মৌলিক চাহিদার মধ্যে আছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলা মানুষের কি মৌলিক অধিকার, অর্থাৎ এইগুলা সারা মানুষ অচল, এগুলা মানুষকে নিতেই হবে। তাহলে এই মৌলিক মানবিক চাহিদাগুলাকে পূরণ সমাজকর্মের পরিধিভুক্ত। অর্থাৎ সাধারণ মানুষের মৌলিক মানবিক চাহিদা পূরণের সুযোগ সৃষ্টি করা এবং উপযুক্ত পরিবেশ তৈরির মাধ্যমে জীবন মান উন্নয়নে সহায়তা করা সমাজকর্মের পরিধির অন্তর্ভুক্ত। এই প্রসঙ্গে জাতিসংঘের একটি রিপোর্টে বলা হয়েছে সমাজকর্মের পরিধিভুক্ত হচ্ছে সেই সকল সাংগঠনিক কার্যক্রম সমষ্টিকে তাদের মৌল মানবিক চাহিদা পূরণে এবং পরিবার ও সমাজের প্রয়োজনে করা। এই হলো কি মৌল মানবিক চাহিদা ও উন্নয়ন। সমাজকর্ম, বিভিন্ন সমাজকর্ম বর্তমান সমস্যার সমাধান, আগামী দিনের সম্ভাব্য সমস্যার প্রতিরোধ এবং সমাজ উন্নয়নমূলক কর্মসূচি হাতে নেয়। তাহলে প্রতিকার, প্রতিরোধ এবং উন্নয়ন এইরকম, এটাও কি সমাজকর্মের পরিধিভুক্ত। নাম্বার 9, গ্রামীণ ও শহর সমাজসেবা। শিল্পায়ন ও শহরায়ন এবং সামাজিক ব্যাপক পরিবর্তনের ফলশ্রুতিতে গ্রাম এলাকায় নানা বৃত্তিমূলক উন্নয়ন কর্মসূচি, সুদমুক্ত ঋণদান কর্মসূচি, বয়স্ক কেন্দ্র, যুবক কেন্দ্র, শিশু কেন্দ্র প্রভৃতি গ্রাম উন্নয়ন, তাকে বলে রুরাল ডেভেলপমেন্ট কর্মসূচির দ্বারা গ্রামীণ জনগণের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করা হয়। অনুরূপ ভাবে শহর সমাজ সেবা ব্যবস্থা হিসেবে শহর এলাকার সমস্যা সমাধান ও উন্নয়নে বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, শিক্ষামূলক কার্যক্রম, স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম, পরিবেশ উন্নয়ন, পারিবারিক ঋণ কর্মসূচি প্রভৃতির ক্ষেত্রে সমাজকর্ম বিশেষ অবদান রাখে। তাহলে শহর সমাজকর্ম এবং গ্রামীণ সমাজকর্ম বা শহর সমাজ সেবা এবং গ্রামীণ সমাজ সেবা এটাও সমাজকর্মের অন্তর্ভুক্ত। যেহেতু আমাদের প্রধানত গ্রাম প্রধান, অর্থাৎ বাংলাদেশে প্রায় 80% লোক আমরা গ্রামে বসবাস করি, তাহলে আমাদের গ্রামের যে সেবা সেটা মূলত সমাজকর্মের পরিধিভুক্ত। তাহলে আমাদের এই যে স্বাস্থ্য কিংবা শিক্ষা কার্যক্রম, প্রশিক্ষণ কার্যক্রম, সুদমুক্ত ঋণদান কর্মসূচি প্রভৃতি গ্রামীণ সমাজকর্ম এবং সমাজকর্মের অন্তর্ভুক্ত। নাম্বার 10, সংগঠন ও নেতৃত্বের উন্নয়ন। সমাজকর্ম সামাজিক সংগঠন সৃষ্টি ও নেতৃত্বের উন্নয়ন সাধনে বিশ্বাসী, কারণ এর মাধ্যমে স্থানীয় সম্পদ ও নেতৃত্বের ব্যবহার করে স্বাবলম্বী সমাজ ও সমৃদ্ধশালী দেশ গঠনে সহায়তা করা হয়। তাহলে আমাদের সংগঠন এবং নেতৃত্বের উন্নয়ন, আমাদের কি করতে হবে, সংগঠন সৃষ্টি করতে হবে, সেখানে নেতার সৃষ্টি করতে হবে। আমাদের নেতা যদি সৃষ্টি না হয়, অর্থাৎ ভালো নেতৃত্ব, আমাদের নেতা দেশপ্রেমী, সে একটা দাঁড় করাতে পারে পৃথিবীর বুকে দরিদ্র থেকে উন্নয়ন এর দিকে তারা ধাবিত করতে পারে। ফর এক্সাম্পল হিসেবে আমি ধরতে পারি যে মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রী মাহাথির, তিনি
মালয়েশিয়াকে আজ থেকে 50 বছর পূর্বেও বাংলাদেশের চেয়ে বা বাংলাদেশের মতো যে নিম্নমানের একটা দেশ ছিল, এখন পৃথিবীর বুকে একটা উদীয়মান অর্থনৈতিক রাষ্ট্র। তার মানে কি, এখানে একটা নেতৃত্বের একটা প্রয়োজন আছে। তাহলে এই নেতৃত্বের উন্নয়ন এবং সংগঠন, এগুলা সমাজকর্মের একটা অন্তর্ভুক্ত। নাম্বার 11, সনাতন ও আধুনিক সমাজকর্ম। সমাজকর্মের ভিক্ষাদান, জাকাত, ফিতরাদান থেকে শুরু করে জাতিসংঘের বিশেষায়িত প্রতিষ্ঠান প্রদত্ত বিজ্ঞান ভিত্তিক সকল সেবাকর্ম সমাজকর্মের অন্তর্ভুক্ত। বর্তমানে বিশ্বে সনাতন ও আধুনিক উভয় ধরনের কল্যাণমূলক তৎপরতা মানুষ করে যাচ্ছে এবং এগুলো সবই সমাজকর্মের আওতাভুক্ত। তাহলে আমাদের সনাতন এবং আধুনিক সমাজকর্ম, সনাতন কি এবং আধুনিক মূলত কি, সেগুলাই হলো সনাতন সমাজকর্ম। আর আধুনিক সমাজকর্ম অর্থাৎ পর আধুনিক যে সকল আধুনিক সেগুলাই মূলত আধুনিক সমাজকর্ম। সনাতন সমাজকর্মটা মূলত ধর্মীয় অনুপ্রেরণা থেকেই পরিচালিত হতো। এখানে দান, সৎকা, খয়রাত প্রভৃতি বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হতো। কিন্তু বর্তমানে আধুনিক সামাজিক সমস্যা থেকে শুরু করে বেকার সমস্যা এবং আধুনিক বেকার সমস্যা, অর্থাৎ শিল্প বিপ্লবের পর সকল শ্রমিক অসন্তোষ বা শ্রমিক বেকারত্ব বৃদ্ধি পাওয়া, এগুলো আধুনিক সমাজ কল্যাণের কার্যক্রম। আর এগুলা কি সমাজ কল্যাণের পরিধিভুক্ত। 12 নাম্বার হলো অন্যান্য সামাজিক বিজ্ঞান, অর্থাৎ জটিল এবং বহুমুখী সমস্যার সুষ্ঠু সমাধানের লক্ষ্যে সমাজকর্ম সমাজ বিজ্ঞান, অর্থনীতি, মনোবিজ্ঞান, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, নৃবিজ্ঞান, ইতিহাস, জীববিজ্ঞান ইত্যাদি থেকে প্রয়োজনীয় তথ্য ও জ্ঞান আহরণ করি। কাজে পরোক্ষভাবে এই সামাজিক বিজ্ঞান তথ্য ও জ্ঞান সমাজকর্মের পরিধিভুক্ত। তাহলে আমি শুধু সমাজকর্ম, কেবল সমাজকর্মই না, এখানে সমাজকর্মের সাথে অন্যান্য বিজ্ঞানগুলোও অন্তর্ভুক্ত এবং জীববিজ্ঞান। নাম্বার 13, ধর্মীয় ও জাগতিক মূল্য। সমাজকর্মের নিজস্ব মূল্যবোধ, পদ্ধতি ও মূলনীতি থাকলেও এই সকল কর্মসূচিতে ধর্মের শক্তিশালী প্রভাব বিদ্যমান। এর মধ্যে যেমন কোনো পার্থক্য নেই, কর্মের নিজস্ব মূল্য হিসেবে গ্রহণ করেছি। কাজে ধর্মীয় ও জাগতিক মূল্যবোধ পরোক্ষভাবে সমাজকর্মের অন্তর্ভুক্ত। তাহলে আমরা সমাজকর্মের ধর্মীয় এবং জাগতিক মূল্যবোধ, এটাও সমাজকর্মের পরিধিভুক্ত। তাহলে সমাজকর্মের নিজস্ব জ্ঞান, মূল্যবোধ, পদ্ধতি ও মূলনীতি থাকলেও এই সকল কর্মসূচি ধর্মের শক্তিশালী একটা প্রভাব বিদ্যমান রয়েছে। নাম্বার 14, সংশোধনমূলক কার্যক্রম। সংশোধনমূলক কার্যক্রমটা মূলত কি, সেটা বিষয়ে আমাদের একটা আইডিয়া নিতে হবে। মানে কেউ যদি কোনো অপরাধ ভুলক্রমে কিংবা আবেগের বশত কিংবা কোনো কারণে করে থাকে হাস্তায়, তাহলে তাদের সংশোধনের জন্য যেই সুযোগটা দেওয়া হয় সেটাই মূলত সংশোধনমূলক কার্যক্রম। যেমন কিশোর আদালত, এর মূল কাজ হচ্ছে কোনো অপ্রাপ্ত বয়স্ক কিশোর, তাকে বলে টিনেজার, 6 থেকে আমাদের দেশে 18 বছরের আগ পর্যন্ত যারা, তারাই মূলত টিনেজার বা কিশোর নামে পরিচিত। এরা যদি কোনো কারণবশত কোনো কারণে কোনো অপরাধে জড়িত হয়, তাহলে দেশের আইন অনুযায়ী তাদের সংশোধনের একটা সুযোগ রয়েছে, সেটাই মূলত সংশোধনমূলক কার্যক্রম। যেমন সামাজিক শৃঙ্খলা ও শক্তি বিনষ্টকারী অপরাধী ও কিশোর অপরাধীদের সমাজে পুনরায় স্বাভাবিক জীবনযাপনের সুযোগ সৃষ্টির জন্য সমাজকর্ম সংশোধনমূলক কার্যক্রমের উপর গুরুত্বারোপ
করে থাকে। কাজে প্রবেশন, প্যারোল, কিশোর আদালত, মুক্ত কয়েদি, পুনর্বাসন, সংশোধনমূলক কার্যক্রম ও সমাজকর্মের আওতা সংশোধনমূলক কার্যক্রমটা সমাজকর্মের আওতাভুক্ত। নাম্বার 15, সমাজকর্মের শাখাসমূহ। আধুনিক কালে সমাজ ও সমস্যা গতি প্রকৃতিতে বহুমুখী ও জটিলতার কারণে সমাজকর্মের প্রয়োগ ক্ষেত্র উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সেই কারণে সমাজকর্মের বিভিন্ন শাখার উদ্ভব হয়েছে, যেমন চিকিৎসা সমাজকর্ম, ক্লিনিক্যাল সমাজকর্ম, শিল্প সমাজকর্ম, বিদ্যালয় সমাজকর্ম, প্রবীণ কল্যাণ প্রভৃতি। সুতরাং দেখা যাচ্ছে সময়, প্রয়োজন ও চাহিদার পরিপ্রেক্ষিতে সমাজকর্মের পরিধিতে নতুন নতুন ব্যাখ্যা যুক্ত হচ্ছে। মানে দিন যত যাচ্ছে নতুন নতুন সমস্যা সৃষ্টি হচ্ছে, প্রভৃতি সমস্যাগুলা সমাজকর্মের অন্তর্ভুক্ত হচ্ছে, সমাজকর্মের পরিধির অন্তর্ভুক্ত হচ্ছে। যেমন চিকিৎসা সমাজকর্ম। এখন চিকিৎসা সমাজকর্মটা সেটা আমাদের বুঝতে হবে। অনেক সময় আছে অনেক রোগী, তাদের সব আছে, অর্থ আছে, বৃত্ত আছে, সব আছে, কিন্তু চিকিৎসা নিবে সেই মন মানসিকতা তাদের নেই। যখন তারা একটু, বিশেষ করে যারা অশিক্ষিত বা যারা কখনো হাসপাতালে যায়নি, এরকম আধুনিক যে চিকিৎসা পদ্ধতি আছে সেই সম্পর্কে তারা অনভিজ্ঞ, এই সকল মানুষগুলা প্রাথমিকভাবে প্রথম পর্যায়ে চিকিৎসা নেওয়ার সময় নানামুখী সমস্যার সম্মুখীন হয়। তাছাড়া অনেকে আছে গরিব, যারা টাকার অভাবে চিকিৎসা নিতে পারছে না। এই সকল বিষয়গুলো মূলত কি, মানে ক্লিনিক্যাল বা চিকিৎসা সমাজকর্মের অন্তর্গত। শিল্প সমাজকর্ম সেই এগুলো আধুনিক সমাজকর্মের একটা শাখা। যা হোক, নাম্বার 16, সমাজকর্ম পদ্ধতি। সমাজকর্ম পদ্ধতিটা মূলত, এখন সমাজকর্মের এখানে তিনটা মানে মৌলিক পদ্ধতির কথা এখানে বলা হয়েছে: ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম এবং সমষ্টি সমাজকর্ম। এটাই হলো সমাজকর্মের মৌলিক পদ্ধতি। তাহলে এই পদ্ধতিগুলোর মাধ্যমে সমাজকর্ম কি করে থাকে, তাদের সমস্যার সমাধান করে থাকে। অর্থাৎ যে কোনো সমস্যার সমাধান সাধারণত ব্যক্তিগত, দলীয় ও সমষ্টি পর্যায়ে প্রভাব বিস্তার করে। আর এই সমস্যা সমূহের বৈজ্ঞানিক সমাধানের লক্ষ্যে সমাজকর্মে ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম এবং সমষ্টি সমাজকর্ম নামে তিনটি মৌলিক পদ্ধতি অনুসরণ করা হয়। এই মৌলিক পদ্ধতি সমূহকে সহায়তা করার জন্য তিনটি সহায়ক পদ্ধতি, যেমন সামাজিক গবেষণা, সামাজিক প্রশাসন ও সামাজিক কার্যক্রম রয়েছে। এই সবগুলি সমাজকর্মের অন্তর্ভুক্ত। নাম্বার 17, সমাজ সংস্কার ও সামাজিক আইন। যে সমাজে সামাজিক কুসংস্কার ও কুপ্রথা বিদ্যমান এবং অবহেলিত ও অত্যাচারিত জনগোষ্ঠী সার্থক প্রচেষ্টা সফল হতে পারে না। তাই সমাজকর্ম ব্যবস্থায় সামাজিক কার্যক্রম, যাকে বলে সোশ্যাল অ্যাকশন প্রবৃত্তির দ্বারা সমাজ সংস্কার ও সামাজিক আইন প্রণয়নের পরিবেশ সৃষ্টি করা হয়। আমেরিকা এবং ব্রিটেনে সমাজ কল্যাণ ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন সমাজ সংস্কার কার্যক্রম এবং সামাজিক আইন গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তাহলে সমাজ সংস্কার এবং সামাজিক আইন। সমাজ সংস্কারটা কখন প্রয়োজন হয়, যখন দেখা যায় যে সময়ের সাথে তাল মিলিয়ে অনেক আইন আছে যেগুলা পরিবর্তন করতে হয়। সংস্কার যেমন আমাদের যৌতুক, নির্যাতন প্রভৃতি বা বহু বিবাহ সংক্রান্ত আইন, এগুলা কি দিন যাচ্ছে আর নতুন নতুন সমস্যার সৃষ্টি হচ্ছে, সেই সকল সমাধানের লক্ষ্যে নতুন নতুন আইন তৈরি করা হচ্ছে। যেমন আমি বলা যায় যে ড্রাগস বা আইন, এটা মূলত মানে নেশাগ্রস্ত যে সকল দ্রব্যগুলি যেগুলা নতুন নতুন ভাবে সৃষ্টি হচ্ছে, সেগুলা কি নেশা হিসেবে বা সমাজে নিষিদ্ধকরণের জন্য আইনের প্রয়োগ এবং সামাজিক সমাজকর্মের
করলাম। আমার আজকের এই ক্লাসটা উপভোগ করবে এবং সকলেই উক্ত ক্লাসে মনোযোগ সহকারে শুনে বোঝার চেষ্টা করবে। আমরা পরবর্তীতে সমাজকর্মের যে গুরুত্ব, ইম্পর্টেন্স অফ সোশ্যাল ওয়ার্ক সেই সম্পর্কে আলোচনা করব এবং তার পূর্বে অবশ্যই সমাজকর্ম কি এবং সমাজকর্মের পরিধি একটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং আমরা পরিধি সম্পর্কে যদি ভালোভাবে বিস্তারিত জানতে পারি সমাজকর্মের মানে পরের বিষয়গুলো আমাদের কাছে খুবই সহজ হবে। যাই হোক, আজকের মতো আমি আমার ক্লাস এখানেই ইতি টানছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।